তুলনামূলকভাবে কম। নক্ষত্রের কম্পনে আলোক তরঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন আমরা নির্ণয় করতে পারি। পৃথিবীর থেকে নক্ষত্রের কম্পনের তুলনায় এর তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু পৃথিবী থেকে নক্ষত্রের দিকে কম্পনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কম্পনের ফলে নক্ষত্রের তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে পরিবর্তিত হয় আমরা তার কক্ষপথে ঘূর্ণায়মান গ্রহের ভর পরিমাপ করে নির্ণয় করতে পারি। বিজ্ঞানীরা এক্সোপ্ল্যানেটের ব্যাপকতা নিশ্চিত করতে ডপলার শিফট পদ্ধতি ব্যবহার করেন। 1995 সালে প্রথম এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়। এটি সূর্য থেকে 50 আলোকবর্ষ দূরে পেগাসাস নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থিত। প্রায় 51টি পেগাসি বি সর্বপ্রথম বৃহস্পতির মতো বিশাল গ্যাসীয় এক্সোপ্ল্যানেট খুঁজে পায়, কিন্তু এক্সোপ্ল্যানেটের বিশ্ব সাধারণ রঙের সৃষ্টি করে। চলুন 51 পেগাসি বি ঘুরে আসি। একটি নক্ষত্রে এমনকি সূর্য থেকে বুধ গ্রহের চেয়েও খুব কাছাকাছি। এই গ্যাসীয় মহাগ্রহের কক্ষপথ পরিভ্রমণ সময়ও অবিশ্বাস্যভাবে কম। পরিভ্রমণ সময়কাল মাত্র 4 দিন বেশি। নভোচারীরা গ্রিক ধর্মীয় আখ্যানের মহাকাব্য নামানুসারে আমাদের প্রথম এক্সোপ্ল্যানেটের নাম দেন বেলেনোফোন, যার অনুবাদ পেগাসাস। বেলেনোফোন একই গতিতে ঘূর্ণায়মান, তবে এটি এমনভাবে ঘোরে যাতে সবসময় সূর্যের একই দিকে থাকে। এর রৌদ্রোজ্জ্বল উপরিভাগের তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস। অপর এক্সোপ্ল্যানেট HD 209458b, এটিও পেগাসাস নক্ষত্রপুঞ্জে দেখা যায়। ডপলার শিফট ও ট্রানজিট মেথড উভয় পদ্ধতি ব্যবহার করে এই এক্সোপ্ল্যানেট নিশ্চিত করা হয়। ট্রানজিট মেথড ব্যবহারের মাধ্যমে এই গ্রহের পরিবেশও চিহ্নিত করা হয়। এক্সোপ্ল্যানেট প্রতি সেকেন্ডে 1 টন হাইড্রোজেন গ্যাস নির্গত হয়, যার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস। এক্সোপ্ল্যানেটকে সামনে থেকে কেন্দ্রীয় নক্ষত্র পরিক্রমণ করতে দেখলে নক্ষত্র থেকে নির্গত আলোর কিছু অংশ গ্যাসে আচ্ছন্ন দেখা যায়। গ্যাসের এই আচ্ছন্নতা আমরা পরিমাপ করতে পারি। গ্রহের পরিবেশ জুড়ে সোডিয়াম ও হাইড্রোজেন গ্যাস। প্রাচীন মিশরের দেবতার মৃত্যুর পর তার নামানুসারে এক্সোপ্ল্যানেট ওসাইরিসের নামকরণ করা হয়। এটি কেন্দ্রীয় নক্ষত্র থেকে মাত্র 7 মিলিয়ন দূরে অবস্থিত এবং মাত্র 3.5 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। বেলেনোফোনের মতো ওসাইরিস সবসময় তার কেন্দ্রীয় নক্ষত্রের একই দিকে অবস্থান করে। এর উপরিভাগও উত্তপ্ত, 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। উপরের অংশে 2 লক্ষ কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেনের দীর্ঘ লেজ বিস্তৃত। পেগাসাসে অবস্থিত বেলেনোফোন ও ওসাইরিস দুটোই বিশাল আকার গ্যাসীয় গ্রহ। কোনো কোনো সময় এদেরকে উত্তপ্ত বৃহস্পতি বলা হয়। এক্সোপ্ল্যানেট অনুসন্ধানের আগে বেশিরভাগ বিশাল আকার এক্সোপ্ল্যানেট বা উত্তপ্ত বৃহস্পতি আবিষ্কৃত হয়, কারণ খুব সহজে এদেরকে খুঁজে পাওয়া যায়। ক্ষুদ্র, পাথরে ও পৃথিবীর মতো গ্রহ খুঁজে বের করা আসলে খুব কঠিন। যাই হোক, পর্যবেক্ষণ প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড় অসংখ্য এক্সোপ্ল্যানেটের সফল অনুসন্ধান সম্ভব হয়েছে। এই গ্রহগুলোকে বলা হয় মহাপৃথিবী। এগুলো বর্তমান এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2007 সালে নভোচারীরা আমাদের থেকে মাত্র 20 আলোকবর্ষ দূরে লোহিত ক্ষুদ্রাকৃতি নক্ষত্র ঘিরে 4টি মহাপৃথিবী গ্লিজা 581 খুঁজে পান। আমরা খুব তাড়াতাড়ি গোল্ডিলক্সের অঞ্চলে ওই দুটি মহাপৃথিবী আবিষ্কার করেছি। গ্লিজা 581 কি এক্সোপ্ল্যানেট সহ প্রথম আলাদা কোনো সৌরজগৎ আছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে? চলুন গ্লিজা 581 এবং খুঁজে বের করি। গ্লিজা 581 ঘিরে গ্লিজা 581c ও
ব্রিজা 581d দুটি মহাপৃথিবী গ্রহ গোল্ডিলক্স অঞ্চলে রয়েছে। 581c পৃথিবীর চেয়ে কমপক্ষে 5 গুণ বড় হতে পারে। এর কক্ষপথ কেন্দ্রীয় নক্ষত্রের খুব কাছাকাছি। পাশাপাশি অপর গ্রহ ব্রিজা 581d জীবন ধারণের জন্য অধিকতর উপযোগী হতে পারে। এটি পৃথিবীর তুলনায় আনুমানিক 7 গুণ বড়। 67 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। ব্রিজা 581d সর্বপ্রথম মহাসাগর ভিত্তিক গ্রহ। বেশ কিছু তথ্যে জানা যায় এর উপরিভাগে কয়েকশো কিলোমিটার গভীর মহাসাগর বিস্তৃত। ঘন মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে এর উপরিভাগ বেশ অন্ধকার। এই অন্ধকার গ্রহে কি জীবনের অস্তিত্ব সম্ভব? সেখানে কি ধরনের জীবনের অস্তিত্ব থাকতে পারে আমাদের খুঁজে দেখা উচিত। বিজ্ঞানীরা ব্রিজা 581d নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সম্ভাব্য মহাসাগর সহ এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে ব্রিজা 581 এর মতো ক্ষুদ্র লোহিত গ্রহ ঘিরে সূর্যের মতো নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান মহাপৃথিবীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জীবনের অস্তিত্ব উপযোগী গ্রহ অনুসন্ধানের সম্ভাবনা হারিয়ে গেছে। এখন গবেষকরা পৃথিবীর মতো গ্রহ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন, যেখানে পরিবেশ ও পরিস্থিতি জীবনের সম্ভাবনা বিরাজমান। বিশাল হাওয়াই দ্বীপের মাওনা কিয়া 4200 মিটার উচ্চতার শীর্ষে মাওনা কিয়া বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে জ্যোতির্বিজ্ঞানের অনেক বড় বড় গবেষণা সম্পন্ন হয়েছে। পরবর্তী দশকে মাওনা কিয়াকে 30 মিটার দীর্ঘ টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক দর্পণের ব্যাস 30 মিটার। 492টি আলাদা দর্পণযুক্ত এই টেলিস্কোপ আগেকার টেলিস্কোপ থেকে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। তিরিশ মিটার দীর্ঘ এই টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের পরবর্তী পর্যায়ের অনুসন্ধানে সক্ষম হবে। এতে পৃথিবীর মতো গ্রহ সরাসরি দেখা যাবে। এই টেলিস্কোপের অন্যতম কাজ হবে গোল্ডিলক্স অঞ্চলে কেন্দ্রীয় সূর্যের অভ্যন্তরে গ্রহসমূহের অবস্থা অনুসন্ধান এবং পৃথিবীর মতো কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা খুঁজে বের করা। 30 মিটার দীর্ঘ টেলিস্কোপ বিশাল আকার চক্ষুর মতো গ্রহের উপরিভাগের অজানা তথ্য উন্মোচনেও কাজ করবে। টেলিস্কোপটি পানি, মিথেন ও ওজোনের দৃশ্যমানতা খুঁজে বের করবে। গ্রহের পরিবেশে জীবনের অস্তিত্ব থাকার উপাদানও অনুসন্ধান করবে। অল্প সময়ে আমরা সৌরজগতের নিচে 700-এরও বেশি এক্সোপ্ল্যানেট সম্পর্কে নিশ্চিত হয়েছি। শিগগিরই উন্নত টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। 200 বিলিয়নের বেশি তারকাগুচ্ছ আমাদের নিজস্ব সৌরজগৎ সৃষ্টি করেছে। ছায়াপথ, এখানেই আমাদের সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্র থেকে 27,000 আলোকবর্ষ দূরে কালপুরুষের বাহুতে অবস্থিত। কেপলার মহাকাশ টেলিস্কোপে সূর্য থেকে কালপুরুষের বাহু পর্যন্ত 6,000 আলোকবর্ষ দূরের ক্ষুদ্র এলাকার পর্যবেক্ষণের সুযোগ ছিল খুবই সীমিত। কেপলার ক্ষুদ্র পরিসরে ইতিমধ্যে 2000-এর বেশি এক্সোপ্ল্যানেট চিহ্নিত করেছিল। এগুলো সমগ্র ছায়াপথের 400 ভাগের 1 ভাগ। একটি সমতলে আমাদের সৌরজগৎকে কল্পনা করুন। এই সৌরজগতে আছে 400 আলোকবর্ষ দূরের নক্ষত্র সমূহ। এ পর্যন্ত 50 আলোকবর্ষ দূরে 51 পেগাসি বিতে প্রথম এর দেখা মিলেছে। 20 আলোকবর্ষ দূরে গোল্ডিলক্স অঞ্চলে
মহাসাগরের সম্ভাবনা সহ প্রথম এক্সোপ্ল্যানেট ভিসা 581-এর দেখা পাওয়া যায়। এ পর্যন্ত সমগ্র সৌরজগতে এক্সোপ্ল্যানেট খুঁজতে গিয়ে আমরা কেবল আমাদের স্থানীয় নিকটবর্তী ঋণাত্মক অংশের অনুসন্ধান চালিয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বিশাল। সৌরজগতের কেন্দ্র থেকে আরো দূরে আমরা যা পর্যাপ্ত পেয়েছি তা সামান্য কিছু ভারী বস্তু, গ্রহে তৈরির উপাদান। সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি ঘন ঘন আকস্মিক বিস্ফোরণে ভারী বস্তু থাকা স্বাভাবিক। এভাবে বৃহস্পতির মতো গ্যাস নির্ভর বিশাল আকার গ্রহসমূহ গড়ে উঠেছে। সৌরজগতের খুব কাছে বা দূরে নয়, এর মাঝামাঝি একটি অঞ্চল রয়েছে। এই অঞ্চল পৃথিবীর মতো গ্রহ সৃষ্টির পক্ষে অনুকূল। অন্যদিক থেকে সৌরজগতে আছে গোল্ডিলক্স অঞ্চল। গোল্ডিলক্স অঞ্চল সৌরজগৎকে বৃত্তাকারে ঘিরে আছে, যা ক্রমশ শুরু হয়ে আসে, যেখানে আমরা পৃথিবীর মতো গ্রহের আশা করি। আপনি দেখুন, আমাদের সৌরজগৎ গোল্ডিলক্স অঞ্চলে অবস্থিত। এখানে কিছু অংশে ছায়াপথ রয়েছে। সঠিক অবস্থায় অন্যান্য গ্রহে অবশ্যই এটি দেখা যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অবনীত গ্রহ আমাদের আবাসের কথা মনে করিয়ে দেয়। রূপকথার গল্প শেষে গোল্ডিলক্স ঘুম থেকে জেগে পাশে হঠাৎ 3টি ভল্লুক দেখতে পায়। ভয় পেয়ে সে দৌড়ে পালায়। কিভাবে গল্প শেষ হবে? আমরা কি গোল্ডিলক্স এক্সপ্ল্যানেট খুঁজে দেখব, যেখানে ভল্লুকের জীবনে প্রয়োজনে তরল পানি সঠিক অবস্থায় থাকতে পারে? এক্সোপ্ল্যানেটের অনুসন্ধান বেড়েই চলেছে। এক সময় একটি রূপকথার গল্পের এক্সোপ্ল্যানেট আজ সত্যি হয়েছে। রাতের আকাশে মিটি মিটি জ্বলতে থাকা তারার মধ্য থেকে আমাদেরকে পৃথিবীর মতো আরো অনেক নির্দিষ্ট গ্রহ খুঁজে বের করতে হবে। এসব গ্রহে জীবনের প্রকৃত অস্তিত্ব চিহ্নিত করে তাদের মুখোমুখি হবার সময় এখন এসেছে। আমরা ক্রমাগত অন্য পৃথিবীর সন্ধান চালিয়ে যাব, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। এমন জায়গা আমরা কোনোদিন হয়তো ঠিকই খুঁজে পাব। একটি মাত্র গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিত, সেটি আমাদের বাসস্থান পৃথিবী, গোল্ডিলক্স গ্রহ। আমরা জানি এটি সঠিক গ্রহ।